আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে, দুটোই কেমিক্যাল সেক্টরে কাজ করে। আর কেমিক্যাল সেক্টরের মধ্যে এরা ছোট ধরনের কোম্পানি, মানে খুব যে বড় কোম্পানি তা না, একটা স্মল ক্যাপ একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি। আর এই দুটো কোম্পানি যে ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে আর কি, যে ধরনের প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে স্পেশালিস্ট, সে প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেট লিডার বলা যায়। মানে বড় সড়ো মার্কেট নিয়ে এরা বিজনেস করছে। তো এই ধরনের কোম্পানিগুলোর কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যাদের স্পেশালিটি থাকে আর কি। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে ভিডিওটি, এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু স্ট্রেংথ রয়েছে এবং ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার পোটেনশিয়ালও রয়েছে। ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই ভিডিওতে সেগুলোই পরিচয় করে দেওয়া হবে, এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস। তো এগুলো দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে, খুবই পপুলার বর্তমানে, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। তো এটার মধ্যে ইদানিং দুর্দান্ত গ্রোথ রয়েছে, কারণ এটা যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, যে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ধরনের উপাদান তৈরি করে আর কি, বিশেষ ধরনের প্রোডাক্টগুলো তৈরি করে যেগুলো এই ইভি সেক্টরের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়। তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন, প্রোডাক্টগুলো দেখেন, প্রোডাক্টগুলোর মধ্যে এরা কার্বন যে তৈরি করে আর কি, সেক্ষেত্রে এরা মার্কেট লিডার। দেখুন, কোল্টার পিস, তারপরে প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে কার্বন ব্ল্যাক রয়েছে, কোল্টার পিস রয়েছে, তারপরে রিফাইন্ড ন্যাপথালিন রয়েছে, নিউ এনার্জি ম্যাটেরিয়াল, এসএনএফ, স্পেশালিটি ওয়েলস পাওয়ার, এগুলো এক্সেট্রা বিভিন্ন ধরনের এ ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ভালো রকম মার্কেট নিয়ে রয়েছে, সেগুলো দেখাচ্ছি। তো দেখুন, এগুলো লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে, যেটা যে ইলেকট্রিক ভেহিকেলের যে ব্যাটারি আর কি, সেটার ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় জিনিস। তারপরে এছাড়াও প্রিন্ট সেক্টরে প্লাস্টিক, টায়ার, অ্যালুমিনিয়াম, গ্রাফাইট, ইলেকট্রোডস, অ্যাগ্রোকেমিক্যাল, ডিফেন্স, কনস্ট্রাকশন, বিভিন্ন সেক্টরে, ডাইভার্সিফাইড সেক্টরে কিন্তু এদের ব্যবহার রয়েছে। আপনি যদি এদের মার্কেট শেয়ার দেখেন, দেখুন যে কার্বন ব্ল্যাক সেগমেন্টে মার্কেট শেয়ার 15%-এর মতো, কোল্টার পিস সেগমেন্টে 60%-এর মতো। কোল্টার পিস এমন একটা জিনিস যেটা যে ব্যাটারি, যে লিথিয়াম আয়ন যে ব্যাটারি থাকে, সেটার যে আস্তরণটা তৈরির ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা দরকারি জিনিস। তো সেক্ষেত্রে এরা মার্কেট লিডার, 60% মার্কেট শেয়ার তাদের দখলে। তারপরে ন্যাপথা সেগমেন্টে 50%-এর মতো মার্কেট শেয়ার তাদের দখলে। তো বুঝতে পারছেন, এরা যে ধরনের প্রোডাক্টগুলো তৈরি করে সেক্ষেত্রে কিন্তু ভালো রকম মার্কেট নিয়ে এরা বসে রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন, এদের কার্বন ম্যাটেরিয়াল এবং কেমিক্যাল, সেখানেই এদের প্রোডাক্ট বেশি, 97%-এর মতো, এবং পাওয়ার সেক্টরে তাদের 2%-এর মতো রয়েছে। আর এরা গ্লোবালি বিজনেস করছে, আমাদের দেশেই শুধু না, বিজনেস নেটওয়ার্ক প্রচণ্ড স্ট্রং। ইন্ডিয়াতে 81%-এর মতো বিজনেস এবং বহির্বিশ্বে মোটামুটি 19%-এর মতো এদের বিজনেস রয়েছে। এদের যদি অপারেটিং প্রফিট ব্রেকআপ দেখেন, পাওয়ার সেক্টর থেকে 13%-এর মতো আসে, আর ম্যাক্সিমামটাই কার্বন ম্যাটেরিয়াল এবং কেমিক্যাল থেকে আসে, 86%-এর মতো রয়েছে। ডোমেস্টিক মার্কেটে এদের যে অ্যাসেট রয়েছে 93%-এর মতো, ইন্টারন্যাশনাল মার্কেটে 6.5%-এর মতো রয়েছে। এরকম রয়েছে তাদের বিজনেস স্ট্রাকচারটা। তো বুঝতে পারলেন, বিজনেস স্ট্রাকচার, বিজনেস নেটওয়ার্ক কিন্তু এদের স্ট্রং রয়েছে। আপনি যদি এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 32,000 কোটি মার্কেট ক্যাপিটাল, খুব দ্রুত এটা মিড ক্যাপ কোম্পানিতে পরিণত হলো। প্রাইস আর্নিং রেশিওটা একটু কিন্তু ওভার ভ্যালুডের দিকে যাচ্ছে, 73-এর মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 15.7 রয়েছে, বর্তমানে 61 এর বুক ভ্যালু, আর 662 টাকায় এটা চলছে। আর ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দেয় এই কোম্পানি। এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। দেখুন 2020-তে এদের সেলস হতো 1800 কোটি, তারপরে একটু কোভিড টাইমে কমে গিয়েছিল 1600, তারপরে দেখুন 2700 কোটি হলো 2022-এ, 2023-এ 2700টা 4100 হলো, 4100 এখন 4400 কোটি। মানে আলটিমেট কিন্তু তাদের গ্রোথ রয়েছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন, দেখুন 200 কোটি ছিল, তারপরে কমে গিয়েছিল 47 কোটি, তারপরে আবার কিন্তু রিকভার করা শুরু করেছে। দেখুন 39 কোটি থেকে 216 হলো, 216 হলে 411 হলো, তারপরে 447 কোটি। তো বুঝতে পারছেন, সেলস অফ প্রফিটেবিলিটিতে দুর্দান্ত গ্রোথ রয়েছে। দেখুন গত 3 বছরে 36% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছর কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 106% দেখিয়েছে, আর কম্পাউন্ডিং যে তাদের স্টক প্রাইস সিএজিআর 139%। মানে সব কিছুর মধ্যে গ্রোথ রয়েছে। তাদের যে শুধু শেয়ার দরেই গ্রোথ রয়েছে সেটা কিন্তু না, তাদের বিজনেসের সঙ্গে তাদের যে শেয়ার দরের গ্রোথে কিন্তু সামঞ্জস্য রয়েছে। রিটার্ন অন ইকুইটি 10, 11, 16 এরকম কিন্তু রয়েছে। তো যাই হোক, এদের ডেটাগুলো দেখলেই পরিষ্কার তাদের বিজনেসে কিন্তু আলটিমেট একটা গ্রোথ রয়েছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান, দেখুন 2996 কোটি রিজার্ভ, সেটাও খুব দ্রুত গ্রো করছে। 2020-তে ছিল 1600 কোটি, সেটা এখন 2900, প্রায় 3000 কোটির কাছাকাছি। আর ঋণ রয়েছে তার তুলনায় খুবই কম রয়েছে, 605 কোটির মতো দেখাচ্ছে।
দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে মাত্র 22 কোটি রয়েছে, মানে তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে। ক্যাশ রিচ কোম্পানি এটা, তো স্ট্রং এর ব্যালেন্স শিটটাও রয়েছে। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, 50% মতো প্রোমোটার, এফআই রয়েছে 5%-এর উপর, ডিআই রয়েছে 2.5%-এর মতো, আর পাবলিক রয়েছে 42%-এর মতো। ইদানিং ডিআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে, এফআইরাও কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে। তো এটাই কিন্তু একটা পজিটিভ সাইন যে একটা কোম্পানিতে যখন ইনস্টিটিউশন ইনভেস্টররা যখন এরকম মানে পজিটিভিটি দেখায়, তখন কিন্তু সেই কোম্পানিটির প্রতি একটা আলাদাই ব্যাপার আসে। আর এখানে দেখুন একটা ব্যাপার লক্ষ্য করে, এখানে প্রোমোটাররা নিজেরাই তাদের হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন 44% ছিল 2023-এ, সেটা এখন 50%-এর কাছাকাছি। মানে প্রোমোটার, এফআইআই, ডিআইআই সকলেই ভরে ভরে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা রাডারের মধ্যে রাখতে পারেন, স্টাডি করতে পারেন, যারা এরকম গ্রোয়িং মানে স্টক খুঁজছেন আর কি, যেগুলো মিড ক্যাপ ধরনের, মানে এমন না যে খুব ছোট ধরনের কোম্পানি, মিড ক্যাপ ধরনের কোম্পানি। সেক্ষেত্রে একটা কিন্তু রিস্কটাও সেরকম থাকে আর কি, খুব বেশিও থাকে না কমও থাকে না, মানে একটা ডিসেন্ট ব্যাপার থাকে। আর এখানে মোট কথা এফআইডিআই তাদের বিজনেসে গ্রোথ রয়েছে, এফআইডিআইদের উপস্থিতি রয়েছে, তাদের ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরের স্টকে চলে যাব, সেটা হচ্ছে রোজারি বায়োটেক লিমিটেড। এটা একটু ছোট ধরনের কোম্পানি, মার্কেটে নতুন কোম্পানি। তো যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু কারেকশনেই চলছে। তো আপনি যদি এতে চার্ট প্যাটার্নটা দেখলেই বুঝতে পারবেন, একটা প্রথমে গতি দিয়েছিল, তারপরে পুরো সেক্টরটাতেই একটা কারেকশন ফেজ চলছে। তো এটাও যদি দেখেন, হাই থেকে প্রায় 40%-এর উপরে কিন্তু এখন কারেকশনে রয়েছে। আপনি যদি এর বিজনেস দেখেন, এদের যে মেইন আর কি, এরা যেখানে স্পেশালিস্ট আর কি, এরা যে টেক্সটাইল যে স্পেশালিটি কেমিক্যাল হয় সে তৈরির ক্ষেত্রে কিন্তু লিডিং প্লেয়ার। দেখুন, দে আর অ্যামং দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যাল ইন ইন্ডিয়া। তাদের যে মেইন প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে সেগুলো হোম পার্সোনাল কেয়ার এবং পারফরমেন্স কেমিক্যালে, টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যালে এবং অ্যানিমেল হেলথ এবং নিউট্রিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সবচেয়ে বেশি তাদের যেটা স্পেশালিস্ট আর কি, যার চাহিদা সবচেয়ে বেশি রয়েছে টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যাল। যদিও তাদের হোম এবং পার্সোনাল কেয়ার এবং যে পারফরমেন্স কেমিক্যালে তাদের প্রোডাকশনটা বেশি, কিন্তু তাদের মানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, যেটার জন্য তারা মার্কেটে আর কি সবচেয়ে বেশি পরিচিত, সেটা টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যাল। এবং এক্ষেত্রে এরা মার্কেট লিডার টাইপের কোম্পানি। তো ছোটো কোম্পানি হলেও কিন্তু এখানে তাদের বিজনেসের যে স্ট্রেংথ, আপনি যদি এদের ব্রেকআপগুলো দেখেন, দেখুন তাদের অ্যানিমেল হেলথ নিউট্রিশনে 5.5%-এর মতো তাদের প্রোডাক্ট রয়েছে, টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যালে তাদের 20%-এর মতো প্রোডাক্ট রয়েছে, এবং হোম পার্সোনাল কেয়ার এবং পারফরমেন্স কেমিক্যাল থেকে সেখানে 74%-এর মতো তাদের রয়েছে। এরাও গ্লোবালি বিজনেস করছে। দেখুন, ডোমেস্টিক মার্কেটে তাদের 75%-এর মতো তাদের বিজনেস রয়েছে, আর ইন্টারন্যাশনাল মার্কেটে 24%-এর মতো বিজনেস রয়েছে। তো বুঝতে পারছেন, এদের বিজনেস নেটওয়ার্কও কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। আপনি দেখুন এদের ভার্টিক্যালগুলো, 3টি মেইন ভার্টিক্যাল রয়েছে, অ্যানিম্যাল হেলথ, টেক্সটাইল এবং হোম এবং পার্সোনাল কেয়ার, এই 3টি কিন্তু তাদের মেইন ভার্টিক্যাল রয়েছে। তো যাই হোক, বুঝতে পারলেন এদের বিজনেস স্ট্রাকচারটা আর বিজনেস যে নেটওয়ার্কটা কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এই কোম্পানির। এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, দেখুন এদের মার্কেট ক্যাপিটাল মাত্র 5,000 কোটি। বুঝতে পারছেন ছোটো ধরনের কোম্পানি, এর ভ্যালুয়েশনটা কিন্তু এখন ঠিকঠাক রয়েছে, 37-এর মতো রয়েছে। মানে যখন নেমেছিল তারপরে কিন্তু একটা প্রচণ্ড গতি দিয়েছিল, ওভার ভ্যালুড হয়ে গিয়েছিল, তারপরেই কারেকশনটা এসেছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু তার ভ্যালুয়েশনটা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গিয়েছে প্রায়। রিটার্ন অন ইকুইটি 13%-এর মতো রয়েছে, বর্তমানে 190 টাকায় চলছে। 935 এর বর্তমান, মানে 190 এর বুক ভ্যালু, আর 935 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দেয় এই কোম্পানি। এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ হয়েছে। দেখুন 2020-তে ছিল 600 কোটি এদের যে সেলস হতো, তারপরে 700 হলো, 700টা 1400 হলো, 14টা 1600 হলো, 1600টা 1800 হলো, এখন 1900। মানে কনসিস্টেন্টলি তারা তাদের বিজনেস বাড়াচ্ছে, এটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার। আপনি যদি এদের নেট প্রফিটেবিলিটি দেখেন, 65 কোটি ছিল, সেটা এখন বাড়াতে বাড়াতে 136 কোটি। প্রত্যেক বছরই তারা কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে। এটাই একটা কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা। দেখুন গত 3 বছরে 37% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 18%। আপনি জানেন যে এই ইকোনমিক্যাল স্লোডাউন, তারপরে বিভিন্ন কারণে পুরো সেক্টরটার মধ্যেই কিন্তু প্রফিট মার্জিনে একটু ঘাটতি হয়েছে। দেখুন সেলসটা তাদের বেশি রয়েছে, সেই তুলনায় প্রফিট যে গ্রোথটা আর কি, সেটা কিন্তু একটু কম রয়েছে। আর স্টক প্রাইস সিএজিআর আবার দেখুন মাইনাসে চলে গিয়েছে 14%-এর মতো গত 3 বছরে। এদিকে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে, কিন্তু তাদের শেয়ার দরে কারেকশন রয়েছে। এগুলোই কিন্তু সুযোগ হয় লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এটা কিছুদিন আগে আরও বড় কারেকশনে ছিল, 700 টাকার আশেপাশে চলে এসেছিল, তখনও কিন্তু বলা হয়েছিল। তো ইদানিং অনেকটাই রিকভার করেছে আর কি, 700 থেকে 900 ঘরে চলে গিয়েছে, কিছুদিনের মধ্যে 1000ও হয়তো বেরিয়ে যাবে। রিটার্ন অন ইকুইটি যদি দেখেন, গত 3 বছরে 14%-এর মতো রয়েছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে
চলে যান, দেখুন 1037 কোটি রিজার্ভ কি দ্রুত হারে গ্রো করছে। দেখুন 2020-তে ছিল 277, তারপরে 300 হলো, 700 হলো, 900 হলো, এখন 1000 কোটি। আর ঋণ খুবই সামান্য রয়েছে, 119 কোটির মতো ঋণ দেখাচ্ছে, তার মধ্যে লং টার্মে মাত্র 33 কোটি, যেখানে তাদের ক্যাশই রয়েছে 1000 কোটি। তো ক্যাশ রিচ কোম্পানি, অবশ্যই ব্যালেন্স শিটটা স্ট্রং রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান, দেখুন 68% মতো প্রোমোটার, এফআই রয়েছে 3.5% মতো, ডিআই রয়েছে 16% মতো, আর পাবলিক রয়েছে 10% মতো। তো যথেষ্ট স্ট্রং এই শেয়ার হোল্ডিং প্যাটার্নও রয়েছে। এত স্মল ক্যাপ কোম্পানিতে এফআই, ডিআই, প্রোমোটার ভরে ভরে রয়েছে। তো এই কোম্পানিটিকেও কিন্তু স্টাডি করতে পারেন। এরও যে ডেটাগুলোর মধ্যে পজিটিভিটি রয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন, এর ব্যালেন্স শিট বলুন, কিংবা এর যে মোট কথা এদের যে সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথটা, সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন। তো এই দুটো কোম্পানি ভীষণ গ্রোয়িং কোম্পানি, একটা স্মল ক্যাপ, একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি। তো ভবিষ্যতে এটা গ্রো করার মতো, এদের ডেটাগুলোর মধ্যে স্ট্রেন্থ রয়েছে, এদের বিজনেসের মধ্যে স্ট্রেন্থ রয়েছে। তো এই কোম্পানিগুলোকে কিন্তু স্টাডি করতে পারেন। যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, ছোটো ধরনের গ্রোয়িং কোম্পানি, বিশেষ করে কেমিক্যাল সেক্টরে, তারা এই কোম্পানি দুটোকে স্টাডি করতে পারেন। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওগুলি থাকে। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই দুটো স্টক সম্বন্ধে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।